আরবের এক কবি বলেছেন, ওয়ালাউ ক্বাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বিসআদা শাফাইতুন নাফসা ক্বাবলা তানাদ্দুম ওয়ালাকিন বাকাত ক্বাবলি ফাহিয়া জালিয়াল বুকা বুকাহা ফাকুলতু আল ফাদলু লিল মুতাকাদ্দিম। কতই না ভালো হতো যদি আমার চোখে আগে পানি আসতো সওদার আগে। সওদা কবির প্রেমিকা, হয়তো কাল্পনিক প্রেমিকা। এরপর তিনি বলছেন, কিন্তু বাস্তবতা হলো সে আগে কেঁদেছে, তার কান্না দেখে আমার কান্না পেয়েছে। ফাকুলতু আল ফাদলু লিল মুতাকাদ্দিম, আমার বলতে দ্বিধা নেই, শ্রেষ্ঠত্বের হকদার তো সে যে অগ্রগামী হয়েছে, যে আগে এসেছে। এমন একটা আন্দোলনের পর যেখানে সবাই একতাবদ্ধ হয়ে এক মন এক দেহ হয়ে আন্দোলন করেছে, তারপর আসলে অবদান নিয়ে কারাকারি, অবদানের আলোচনা কার ভাগ কতটুকু সেটা সুন্দর দেখা যায় না। প্রথম দিকে এরকম একটা আলোচনা উঠেছিল, সেখানে হয়তো বাম ধারার কিছু ছাত্র অন্যান্য মাদ্রাসার ছাত্রদেরকে ছোট করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে। তখন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে আসলে এত বড় একটা আন্দোলনে কত ধরনের মানুষই তো সামিল হয়েছে। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের মূলধারা বা যারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে তারা এরকম কিছু না বলে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে উচ্চকিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আমরা দেখেছি যে ছাত্র নেতৃত্ব বা ছাত্রদের মূলধারা তারা সব সময় ছাত্র জনতা শব্দগুলো ব্যবহার করে, তারা কাউকে ছোট করে না। কিন্তু বর্তমানে আবারও এই আলোচনাকে উস্কে দেওয়া হয়েছে এবং কেউ কেউ ছাত্রদের অবদানকে ছোট করছে। তারা ছাত্রদের বিভিন্ন কমতি তুলে ধরছে, যে ছাত্ররা এই করতে পারবে না, সেই করতে পারবে না। 90-এর কথাও বলা হচ্ছে যে 90-এর ছাত্ররা আজকে কোথায়, তারা তো হারিয়ে গিয়েছে, শুধুমাত্র বিপ্লব করলেই হবে না, এই সেই ইত্যাদি কথা। তাদের কথা হয়তো সঠিক যে ছাত্ররা দেশ চালাতে ঠিকমতো পারবে না, অথবা তাদের সেই অভিজ্ঞতা, সেই যোগ্যতার ঘাটতি থাকতেই পারে। এমনকি নিহতদের কথাও যদি বলে যে নিহতরা আর কি অবদান রাখবে, তারা তো মারাই গেছে, এটাও হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু আসলে 90-এর পরে ছাত্ররা না থাকায় যারা ছিল, 90-এর পরে যারা দেশ শাসন করেছে, তারা কি করেছে? তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, তারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছে। সবগুলা দলই তো এরকমই করেছে। ছাত্ররা হয়তো অতীতে কিছু করতে পারেনি, ভবিষ্যতেও হয়তো কিছু করতে পারবে না, পয়েন্ট এটা না। পয়েন্ট হলো আন্দোলনের সময় তারা কি করেছে, আন্দোলনে তাদের অবদান কী ছিল। বাকি কথাগুলোকে টেনে এই আন্দোলনের অবদানকে ছোট করার কোনো অবকাশ নেই। কেউ যদি আমাকে পিপাসার সময় পানি এনে দেয়, তাহলে আমি তাকে থ্যাংক ইউ বলবো। সে চোর না বাটপার নাকি সে কি করে না করে, ওই আলোচনার সময় তো ওইটা হবে না। এজন্যই মূলত ছাত্রদের অবদান সম্পর্কে আবারও স্মরণ করিয়ে দিতে এসেছি। বাঙালি জাতি খুব তাড়াতাড়ি ভুলে যায় যে কি জাহান্নামের ভিতরে তারা এতদিন ছিল। আয়নাঘরে যারা ছিল তারা বলতে পারবে যে কেমন কষ্ট, কেমন জুলুম তাদের উপর দিয়ে গিয়েছে। যারা বছরের পর বছর বাড়ি ফিরতে পারেনি, যারা পুলিশের কাছে গিয়ে কোনো মামলারই কোনো সুরাহা করতে পারেনি, তারা বলতে পারবে। হয়তো তারাও ভুলে যাবে খুব দ্রুত, যেহেতু আমাদের রক্তে এটা আছে। সুতরাং মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। আমরা সেই আলোচনাটা করি যে প্রথম যে ব্যক্তি এগিয়ে আসে তার শ্রেষ্ঠত্ব। পবিত্র কোরআন মাজিদে আয়াত এসেছে, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল। হে সাহাবীরা, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছে, দান সদকা করেছে, তারা এবং যারা মক্কা বিজয়ের পরে করেছে সমান নয়। উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বাদু ওয়া ক্বাতালু। যারা মক্কা বিজয়ের পরে যুদ্ধ করেছে, দান সদকা করেছে, তাদের থেকে যারা পূর্বে করেছে তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওয়াস-সাবিকুন যারা অগ্রবর্তী, আল-আউয়ালুন যারা প্রথম, মুহাজির এবং আনসারদের মধ্যে।
মানে এখানেও তিনি মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম তাদেরকে আলাদা করেছেন। তো যারা দ্বিতীয় তারা অনুসারী বিবেচিত হয়েছে, কারণ পরবর্তীতে ইত্তেবা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো কারা প্রথম কারা দ্বিতীয় এর অনেক ব্যাখ্যা রয়েছে। কুরতুবিতে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা অগ্রবর্তী এবং বাকিরা পরবর্তীদের অন্তর্ভুক্ত হবে। দেখুন, বদর যুদ্ধ ছাড়াও কিন্তু ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, অনেক ধ্বংসাত্মক, অনেক বেশি মৃত্যু, অনেক বেশি আত্মত্যাগ। বদর যুদ্ধের তুলনা কিন্তু হয় না। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সম্মান করেছেন। যদি তাদের নামে কোনো অভিযোগও এসে থাকে, আল্লাহ রাসূল বলতেন যে এদেরকে ছেড়ে দাও, এরা তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। এক সাহাবী তো নিজের সরলতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করে দিয়েছিল কাফেরদের কাছে। ওই সাহাবীকে যখন ধরে আনা হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বলেই ছেড়ে দিয়েছিলেন যে সে তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোনো রাজনীতিবিদ বলছে যে আবু সাঈদকে কেন এত গ্লোরিফাই করা হয়, অন্যদেরকে অবদান নেই? মারা কি শুধু আবু সাঈদ একজন গিয়েছে? আমরা আবু সাঈদকে গ্লোরিফাই করছি। একজন রিকশাওয়ালা যিনি মারা গিয়েছেন, একজন সবজি বিক্রেতা যিনি মারা গিয়েছেন, তার জীবনের কোনো মূল্য নাই, তার বিষয় নিয়ে আমরা কতটুকু কথা বলছি? বুঝতে হবে যে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ যে সবার আগে মিছিল থেকে দৌড় দেয়, সবার আগে পালায়, সে মানুষের মনোবল ভেঙে দেয়, তার পিছনে পিছনে সবাই ছোটে পালিয়ে যায়। আরেক ধরনের মানুষ থাকে যারা সবার প্রথম রুখে দাঁড়ায় বা সবার প্রথম সামনে এগিয়ে যায়। আপনারা একটা ভিডিও দেখে থাকবেন, যে ভিডিওটা এই 24-এর এই ভিডিও। সেখানে একটা ছেলে পুলিশের দিকে দৌড়ে যায়, পুলিশের অনেকগুলো গাড়ি থাকে, এর আগে কিন্তু সবাই দাঁড়িয়েছিল, কিন্তু ওই ছেলেটা যখন দৌড়ে যায় তখন সবাই তার পিছনে পিছনে দৌড়ে যায়। তো এই দুই শ্রেণীর মধ্যে আবু সাঈদ ছিলেন ওই ব্যক্তি যে রুখে দাঁড়ায়। একইভাবে আবু সাঈদকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়েছে, লাখো লোক আবু সাঈদকে দেখে মাঠে নেমেছে। আপনারা যদি সাক্ষাৎকার দেখেন, যারা আহত, যারা নিহত হয়েছে তাদের কথা তো আমরা জানতে পারবো না, কিন্তু যারা বেঁচে আছে তাদের অনেকেই আবু সাঈদকে দেখে মাঠে নামার সাহস পেয়েছে। এবং যারা মাঠে নামেনি তারা আবু সাঈদকে দেখার পরেই ক্ষোভে তারা লেখালেখি করেছে, বিবৃতি দিয়েছে। তো আবু সাঈদ এই কারণে সেরা। তো এই কারণে আবু সাঈদকে গ্লোরিফাই করা হয়, যে আবু সাঈদের এই ঘটনা রেকর্ড হয়ে মানুষকে অনুপ্রাণিত করেছে। এটা তার সৌভাগ্য বলতে পারেন, বা বাকিদের দুর্ভাগ্য বলেন, যেটাই বলেন, তারা জীবন দেওয়ার পরও, বা আবু সাঈদের মতো হয়তো তারাও বুক পেতে দিয়েছিল, এরপরেও তাদেরটা গ্লোরিফাই হয়নি, কারণ তাদের ওই ইম্প্যাক্টটা ছিল না যেটা আবু সাঈদের ছিল। আবু সাঈদ একটা মাইল ফলক সেট করে দিয়েছে। এরপরে যারা আবু সাঈদের মতো করে নেমেছে তাদের অবদান অনেক, কিন্তু কখনোই আবু সাঈদের সমান নয়। ইতিহাসে আমরা যে সমস্ত মহান শাসকের কথা পাই, যারা নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়ে দেশ এবং সমাজ বদলে দিয়েছেন, শুধুমাত্র তাদের কিন্তু অবদান ছিল না। সেখানে তাদের সাথে যে সেনাবাহিনী ছিল, তাদের সাথে যে সমস্ত কর্মকর্তা ছিল, পরামর্শদাতা, তাদেরও অনেক অবদান রয়েছে, কিন্তু ইতিহাসে সেটা লেখা হয়নি। শুধুমাত্র বাদশার নাম, শুধুমাত্র সেনাপ্রধানের নাম লেখা হয়েছে। এটা ইতিহাসের বাস্তবতা। আল্লাহ তাআলা সবাইকে যার যার পরিশ্রম মতো প্রতিদান দিবেন, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে নেতৃত্ব অনেক বড় জিনিস। নেতৃত্ব ছাড়া বিশাল এক সেনাবাহিনী, বিশাল এক আবেগী গ্রুপ, তারা কিচ্ছু করতে পারবে না। গত শেখ হাসিনা সরকারের কতটুকু সাপোর্ট ছিল, কতগুলো মানুষ তার বিরুদ্ধে ছিল, প্রায় 95% মানুষ তার বিরুদ্ধে ছিল, কিন্তু তারা কিছু করতে পারেনি তার। তো আন্দোলনে সমর্থন জানানো, আন্দোলন করা, অবশ্যই উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে, এবং ইতিহাসের অংশ হওয়া আর ইতিহাস রচনা করার মধ্যে পার্থক্য রয়েছে। জনসাধারণ আন্দোলনে কখন নেমেছে আর ছাত্ররা কখন নেমেছে? আন্দোলন শুরু হয়েছে জুন মাসে। জুন মাসের 4 তারিখে যখন আদালত কোটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত বাতিল করে দেয়, তখন থেকে জুনের শুরু থেকে আন্দোলন শুরু হয়। জুন মাস ছাত্ররা এক আন্দোলন করেছে, জুলাই মাসের অর্ধেক ছাত্ররা এক আন্দোলন করেছে। 16 তারিখে যখন আবু সাঈদ মারা যায়, তখন আন্দোলন কোন পর্যায়ে ছিল? আবু সাঈদের ছবি ভাইরাল হয়। ওদিন আরেকটা বোনের ছবিও কিন্তু ভাইরাল হয়েছিল, রক্তাক্ত ছিল।
ওই সময় ছাত্রলীগকে মেরে ধরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এটা ছিল একটা ইউনিক ঘটনা, যেটা আওয়ামী লীগের এই ক্ষমতার সময় আর কখনো হয়নি। সুতরাং ছাত্ররা থাকা অবস্থায় আন্দোলনটা কিন্তু ইউনিক পর্যায়ে চলে গিয়েছিল জনতা নামার আগেই, এবং কারফিউ না দিলে হয়তো তখনই হাসিনার পড়ার সম্ভাবনা তৈরি হয়ে যেত। 19 জুলাই কারফিউ ঘোষণা করা হয়, 20 জুলাই ছাত্ররা কারফিউ ভাঙার ঘোষণা দেয়। এরপর আন্দোলন চলতে থাকে, চলতে চলতে একসময় কিন্তু আন্দোলন থেমে আসে, একদম নরম হয়ে আসে। ওই সময় সমন্বয়কদের মধ্যে থেকেও একাধিক ভিন্ন ভিন্ন কথা আসতে থাকে। কেউ কেউ হয়তো ভাবছিল যে এখন আমরা আর কত জীবন দিব, সরকারের সাথে একটা সমাধানে যাই, এবং কিছু কিছু সমন্বয়ক হয়তো তখনও আন্দোলন চালিয়ে নিতে চাচ্ছিল। এবং আরেক দিক থেকে সরকার কঠিনভাবে গণগ্রেফতার চালাচ্ছিল এবং বিভিন্ন জায়গা থেকে বিবৃতি আসছিল। ওই সময়টা এরকম যাচ্ছিল। ওদিকে শেখ হাসিনা মেট্রো রেলে, বিটিভিতে, নানান জায়গায় যাচ্ছিল। তো ওই সময়টা মাঠের আন্দোলন সেভাবে কিন্তু ছিল না। মাঠের আন্দোলন জুলাইয়ের শেষে আবারও বেগবান হতে থাকে। 30শে জুলাই গিয়ে জনসাধারণ বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না সেভাবে, শুধুমাত্র হয়তো ভোট দেয় অথবা নিজেদের সমস্যা ছাড়া সাধারণত মাঠে নামে না, মানে দেশ গোল্লায় যাক, তারা চিন্তা করে যে আমি ভালো আছি কিনা, এই টাইপের লোকেরাও নামা শুরু করে আগস্ট মাসে। আগস্টের শুরু 1ম তারিখ থেকেই শুরু হয়ে যায় এবং 2য় 3য় তারিখে ব্যাপকভাবে কিন্তু মানুষ নেমে আসে। এই সময়ে বিএনপি তাদের সমর্থন ঘোষণা করে, অনেকবারই ঘোষণা করেছে তারা যে ছাত্রদের পাশে আছে, এবং তারা মাঠে নামারও ঘোষণা দেয়। তারা মনে হয় 26 জুলাই সরকারের পতনের ঘোষণা দেয়, যে পতন করতে হবে বা পদত্যাগ করতে হবে। কিন্তু বিএনপি তো এই ধরনের ঘোষণা আসলে অনেক আগে থেকে দিয়ে আসছে, একদম 13 সাল থেকেই মনে হয় দিয়ে আসছে, কিন্তু এতে সরকারের তেমন কোনো ক্ষতি হয়নি। এই আন্দোলনের একটা ইউনিক বিষয় হয়তো আপনারা খেয়াল করে থাকবেন, যে যখন কাউকে গুলি করা হচ্ছিল, অতীতে আমরা দেখেছি যে 1-2টা গুলি করলে 1-2টা লাশ পড়ে, বাকিরা পালিয়ে যায়। কিন্তু এই আন্দোলনে একটা করে লাশ পড়ছিল, তার জায়গা আরেকজন এসে পূরণ করছিল, এবং কেউ কাউকে ফেলে যাচ্ছিল না। গেলেও সাময়িকভাবে হয়তো লুকাচ্ছিল কোনো গলিতে, কোনো বাড়িতে, আবার ফিরে আসছিল। এজন্যই কিন্তু হেলিকপ্টার থেকে গুলি করতে হয়েছে, এবং বাসাবাড়িতে গুলি করেছে মূলত এই কারণেই যে অনেকে বাসাবাড়িতে আশ্রয় নিচ্ছিল, কোনো গলিতে আশ্রয় নিচ্ছিল। তো হেলিকপ্টার চলন্ত অবস্থায়, আমি জানি না আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে প্র্যাকটিস, যে তাদের হাত সই আছে কিনা, আমার সন্দেহ আছে। তো এই জন্য দেখা গেছে যে অনেক নিরীহ মানুষ মারা গেছে। ইচ্ছা করে মেরেছে কিনা তা বলতে পারবো না। তো এই আন্দোলনের এটা ইউনিক বিষয় ছিল যে মানুষ গুলি করার পর আরও সামনে বাড়ছিল। এই আন্দোলনে কেন এটা পাওয়া গেল? যে ব্যক্তিরা গত 16 বছর আন্দোলন করেছে তাদের এই চরিত্র ছিল না, হঠাৎ করে এই চরিত্র তারা কোথায় পেল? ছাত্রদের কাছ থেকে পেয়েছে। ছাত্ররা তাদের বন্ধুদেরকে ছেড়ে যেতে চায়নি, ছাত্রদেরকে দেখে তারা নিজেরাও এটা করেছে, এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এটা আমরা ছোট করে দেখছি না। জনতা ছাত্রদের পাশে ছিল, কিন্তু জনতা ছাত্রদের আবডাল নিয়ে, ছাত্রদের ছায়ায় কিন্তু ছিল। আমি বলছি না যে এটা অন্যায় বা এটা ঠিক করেনি, ঠিকই করেছে, কিন্তু এটা বাস্তবতা যে তারা ছাত্রদের আবডালে ছিল, ছাত্রদের নেতৃত্বে ছিল। ছাত্ররা যেদিন যে কর্মসূচি ঘোষণা করেছে তারা সেটাই ফলো করেছে। যদি ছাত্ররা নেগোসিয়েশনে যেত, ছাত্ররা উঠে যেত, তারাও উঠে যেত। কেউ কেউ বলছে যে বিপ্লবের কোনো মাস্টার মাইন্ড থাকে না, কোনো নেতৃত্ব থাকে না, হ্যাঁ জনতাই এগুলা করে ফেলছে। অবশ্যই মাস্টার মাইন্ড থাকে, নেতৃত্ব থাকে। যে এক একটা ঘোষণা এসেছে যে আজকে এটা করছি, কালকে এটা করছি, এগুলাই তো মাইন্ড গেম। যখন সরকার ছাত্রদের আন্দোলন মেনে নিল, হাইকোর্ট যখন সব কিছু মেনে নিল, তখন তো এরকম একটা সম্ভাবনা ছিল যে ছাত্ররা বলবে ঠিক আছে, আমাদের দাবি আমরা পেয়ে গেছি, এখন আমরা ফিরে যাব। কিন্তু তারা ফিরে গেল না। ফিরে না গেলে তাদেরকে কি বলতে হবে, কি বলে তারা এই আন্দোলনে টিকে থাকবে? তখন তারা বলল কি, যে এত লাশের বিনিময়ে আমরা এটা চাই নাই, এই লাশের হিসাব দিতে হবে, প্রত্যেকটা খুনের বিচার করতে হবে। এই কথা যদি তারা না বলতো তাহলে তাদের আন্দোলন গ্রহণযোগ্য হতো না। তাদের ওই একটা কথারই তো দাম, ওই কথা না হলে তো জনগণ মাঠে নামতো না। ছাত্রদের দাবি আদায় হওয়ার পরও তাদের মাঠে থাকা, তাদের আপোষে না যাওয়া, তাদেরকে কত লোভ দেখানো হয়েছে, কত ভয় দেখানো হয়েছে। তারা কিন্তু নেগোসিয়েশন করতে পারতো যে আমাদের ছাত্রদেরকে গ্রেফতার করা যাবে না, কিচ্ছু করা যাবে না, আমরা ফিরে যাব।
তখন বিএনপি জামাত বিপদে পড়তো, তাদেরকে সরকার ধরতো। কিন্তু ছাত্ররা এটা করেনি। তাদের আন্দোলন মেনে নেওয়ার পরও, তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন চালিয়ে গিয়েছে। এটা তাদের এক ধরনের স্যাক্রিফাইস ছিল। সরকারও কিন্তু চাচ্ছিল যে ছাত্ররা যেন সরে যায়, কারণ সরকারও ছাত্রদের সাথে পারছিল না। তারা বারবার বলছিল যে ছাত্ররা এই কাজ করতে পারে না। হ্যাঁ, এখন ছাত্রদের নেতৃত্ব অন্য কারো কাছে চলে গেছে, ছাত্ররা অন্যের কথা শুনছে, এই ধরনের কথাবার্তা বলে ছাত্রদেরকে সরানোর চেষ্টা করছিল। এমনকি অভিভাবকদেরকে বলছিল যে আপনারা আপনাদের সন্তানদেরকে ঘরে রাখুন, আমরা সন্ত্রাস বিরোধী অভিযান চালাবো, সুতরাং আপনার সন্তানকে আপনি ঘরে রাখুন। ছাত্রদেরকে তারা অনেক ওয়াজ নসিহত করেছে, কিন্তু ছাত্ররা সরেনি। যদি ছাত্ররা সরে যেত তাহলে বিএনপি জামাত কি পারত সরকারের সাথে? বিএনপি জামাতও সরে যেত। আর মাদ্রাসার ছাত্র শিবির, ছাত্র দল, এরা কি ছাত্র না? এরাও তো ছাত্রই। এরা তো নিজেদের ছাত্র পরিচয়টাকেই উপরে রাখে। তারা তো বারবার বলেছে যে আমরা একজন সাধারণ ছাত্র হিসেবে নেমেছি। এমনকি ছাত্রলীগেরও কিছু লোক কিন্তু পদত্যাগ করেছিল 16-17 জুলাইয়ে, জানি না আপনাদের মনে আছে কি না। তারা তখন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। আবু সাঈদের অবদানকে খাটো করার জন্য বলা হচ্ছে যে বিএনপির একজন লোকও এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। অবশ্যই বিএনপির সেই লোককে ধন্যবাদ, এবং তিনি অনেক অনেক সাহসী। কিন্তু সেটা দেখে কতজন অনুপ্রাণিত হয়ে মাঠে নেমেছিল। এবং ওই লোকটা কি গুলি খেয়েছিল যেমন আবু সাঈদ খেয়েছে? খায়নি। আমরা খুশি যে তিনি বেঁচে আছেন হয়তো এখন পর্যন্ত, কিন্তু আবু সাঈদ তো গুলি খেয়েছেন, এবং আবু সাঈদকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়েছে। আর যখন কোনো রাজনৈতিক দল এভাবে মাঠে নামে বা বুক চিতিয়ে দাঁড়ায়, তখন মানুষ তাদের সাথে সেভাবে রিলেট করে না। কারণ মানুষের মনে একটা বিষয় আসে যে এই রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে এগুলো করছে, তারা ক্ষমতায় গেলে তাদের লাভ, দেশের মধ্যে তো কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ছাত্রদের প্রতি তাদের একটা সহমর্মিতা থাকে। যখন ছাত্রদের উপর হামলা হয় বা কিশোরদের উপর হামলা হয়, তখন তাদের দিলের মধ্যে গিয়ে ওটা লাগে। এজন্য কিন্তু তারা অনুপ্রাণিত হয় বেশি। এখন অনেকে বড় বড় কথা বলছে যে ছাত্ররা যদি ব্যর্থ হতো তাহলে আমরা এই করতাম, আমরা জাতিসংঘকে রেডি রেখেছিলাম, আমরা তলে তলে অনেক মানুষকে রেডি করেছিলাম, আমরা আমেরিকাকে রাজি করিয়েছিলাম। এগুলো চাপাবাজি ভাই, এগুলো আমরা বহু দেখেছি। এই সমস্ত কথা বলে ভিউ পাওয়া যায়, সস্তা জনপ্রিয়তা পাওয়া যায়। এই আন্দোলন আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা দেখেছি। এই আন্দোলন বাংলাদেশের জনতার আন্দোলন ছিল। আমেরিকাকে ক্রেডিট দিয়ে দেওয়ার কিছু নেই। হ্যাঁ, যদি কখনো এমন কিছু ফাঁস হয় যে সব কিছু আসলে আমেরিকা করেছে বা অমুক দেশ করেছে এবং সেটা বিশ্বাসযোগ্যতা পায়, সেদিন মেনে নিব। হ্যাঁ, পরাশক্তিগুলোর গোয়েন্দা সংস্থার সহযোগিতা হয়তো ছিল, আমেরিকারও হয়তো ছিল, এটা তাদের রুটিন ওয়ার্ক। পরাশক্তিগুলোর যে গোয়েন্দা সংস্থা থাকে, তারা যে কোনো দেশেই যখন তাদের পছন্দের সরকারের বিরুদ্ধে অথবা অপছন্দের সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়, সেখানে তারা অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভলি কাজ করে। সেগুলোর দ্বারা কিছুটা সহায়তা পাওয়া যায়, হয়তো 100-র মধ্যে 1 ভাগ। কিন্তু বাকিটার কি হবে? যেমন 4 আগস্ট যখন মন্দির পাহারা দিতে বলা হলো ছাত্রদের পক্ষ থেকে, তখন আমার কাছে মনে হয়েছিল যে কোনো একটা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা মন্দিরের উপর হামলা চালাতে পারে। এজন্য আমেরিকা বা এই ধরনের কোনো দেশের গোয়েন্দা সংস্থা ছাত্রদেরকে ইনফর্ম করেছে যে আপনারা এটা নিরাপত্তা নিশ্চিত করুন। এবং আন্দোলনের বিভিন্ন ধাপে গোয়েন্দা তথ্য দিয়ে হয়তো তারা সহযোগিতা করেছে। কিন্তু সেটাকে এত বড় করার কিছু নেই। বড় বড় কথাওয়ালারা এরকম বহুত কথা শোনাইছে, অমুক দিন হাসিনা পড়ে যাবে, অমুক দিন সরকার নিঃশেষ হয়ে যাবে, কিন্তু হয়নি। তারা কখনো হাসিনার একটা চুলো ছিঁড়তে পারেনি। রাজনৈতিক দলগুলোর যদি এতই ক্ষমতা থাকে, তাহলে এই যে সরকার আয়নাঘর কায়েম করেছিল, রাজনৈতিক দলগুলোর শত শত হাজার হাজার কর্মীকে হত্যা করেছে, আহত করেছে, জেলে বন্দি রেখেছে, আয়নাঘরে রেখেছে, তারা কিন্তু আয়নাঘর থেকে বেরিয়ে এসে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, নেতৃত্বকে জানিয়েছে যে বর্তমান সরকার আমাদেরকে এরকম নির্মম নির্যাতন করেছে। কোথায়? তারা তো কিছুই করতে পারেনি সরকারের। কেউ কেউ তো স্বীকারও করে, যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ, তিনি তো বলেই দিয়েছেন যদি ছাত্ররা না আসতো তাহলে 10 বছরও আমরা এই সরকারকে খেদাতে পারতাম না। আমরা যদি আরও 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। আগে তারা এগুলো অনেক কিছুই স্বীকার করত, কিন্তু বর্তমানে তারা
মুখ মুছে ফেলছে। হাসিনার পতনের আগে দেখলাম যে রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে কত ভালো ভালো কথা বলছে, হে তরুণ তোমরা এগিয়ে যাও, ছাত্ররা জেগে উঠেছে, যেটা আমরা পারিনি সেটা ছাত্ররা করছে। কিন্তু এখন এই ধরনের কথার মানে কি? রাজনৈতিক স্বার্থ হাসিল করা, ক্ষমতায় যাওয়া, তাহলে এটা ডাইরেক্ট বলে দিলেই হয়। ছাত্রদের অপমান করার তো কোনো দরকার নেই, তাদের ক্ষমতায় যাওয়ার শখ হয়েছে, এটা বললেই তো হয়। ছাত্ররা এমনিতেও রাজনীতিতে থাকবে না, থাকতে পারবেও না, থাকার কথাও না। তারা হয়তো এই সংস্কার কাজ কিছু করে ফিরে যাবে, তারপরে রাজনৈতিক দলগুলোই তো নেতৃত্ব দিবে। তো এদের এখনই এত কামড়াকামড়ি করার দরকারটা কি? একটা বিষয় ক্লিয়ার করি যে বিপ্লব পরবর্তী ছাত্রদের যে কর্মকাণ্ড, তার অনেক কিছুর সাথে আমি একমত না, বেশিরভাগের সাথে একমত না। তাদের অনেক কাজকর্ম পছন্দ হয়নি, দেখে বিরক্ত লেগেছে। কিন্তু শুধুমাত্র আন্দোলনের বিষয়ে আমি কথা বলছি, বাকি অন্যান্য বিষয়ে অবশ্যই ছাত্রদের সমালোচনা হতেই পারে। এবং একই সাথে জনতা সহ যারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছে, যারা প্রবাসী, প্রত্যেকের অনেক অবদান আছে, সেটা আমি স্বীকার করি। আসলে এই টপিকটাই এমন যে এই বিষয়ে কথা বললে মনে হবে যে জনতার অবদানকে আমরা অস্বীকার করছি। বিষয়টা কিন্তু এমন না। যেহেতু তুলনামূলক আলোচনা, এজন্য জনতার তুলনায় ছাত্রদের অবদান কতটা বেশি সেটা বলতে হচ্ছে। তার মানে এই না যে জনতার অবদানকে ছোট করব বা তাদের অবদান কম ছিল। এই আন্দোলনটা ছিল জান নেওয়া দেওয়ার খেলা, যেখানে ছাত্ররা জীবন বিলিয়ে দিয়েছে অকাতরে, সেভাবে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা জান নিয়েছে, পুলিশকে মেরেছে বা পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। থানায় হামলা করা, তারপরে টোল প্লাজায় হামলা করা, কারাগারে হামলা করা, মন্ত্রীদের বাসায় হামলা করা, এগুলো ছাত্ররা করেওনি বা ছাত্রদের সেই ট্রেনিং নাই, ছাত্ররা হচ্ছে সহজ সরল। এগুলা করেছে অবশ্যই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, অর্থাৎ ছাত্ররা জীবন দিয়েছে এবং রাজনৈতিক নেতাকর্মীরা জীবন নিয়েছে, এবং এই দুটোটাই আন্দোলনকে বেগবান করেছে। যে সমস্ত ভাঙচুর হয়েছে এগুলো ছাত্রদের তো করার কথা না, কিছু হয়তো আওয়ামী লীগও করেছে বিভিন্ন উদ্দেশ্যে। আর অহংকার করাটা আসলে ঠিক না, ছাত্রদের কখনোই এই অহংকার করা উচিত হবে না যে আমরা এই আন্দোলন করেছি, এটা আমাদের নিজস্ব আন্দোলন ছিল, জনতার কোনো অবদান ছিল না। এটা যদি কেউ বলে সে ভুল করবে। আওয়ামী লীগ এই ভুল করেছিল, তারা ৭১-এর আন্দোলনকে, ৭১-এর মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ নিজেদের করে নিয়েছিল, যে তারাই করেছে, তাদের দেশ, তাদের অবদান, বাকিদের আসলে কিচ্ছু নাই এখানে। আর রাজনৈতিক দলগুলো বা হেফাজতে ইসলাম যে 15 বছর চেষ্টা করার পরও সরকার ফেলতে পারেনি, এর পেছনে কিছু কারণ রয়েছে। তারা চেষ্টা তো করেছিল। আসলে ছাত্র আন্দোলনের একটা বিষয় রয়েছে যে স্টুডেন্ট যে ট্যাগ, এই ট্যাগের কারণে তাদের উপর হামলা করলে ইন্টারন্যাশনাল এবং ইন্টারনাল অনেক চাপ তৈরি হয়, যেটা হুজুরদের ক্ষেত্রে তো একেবারেই হয় না। হুজুরদেরকে মারলে তো বরং খুশি হয় অনেক দেশ, এবং সাধারণ জনতাকে মারলেও আসলে অতটা প্রভাব কিন্তু পড়ে না। যারা একেবারেই সাধারণ জনতা তারা হয়তো জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুর দিক থেকে নামা শুরু করেছে, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেই ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় থেকেই মাঠে ছিল। তারা অনেক কষ্ট করেছে, তারা রাস্তা অবরোধ করে রেখেছে, তারা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, ছাত্রদের খাবারের যোগান দিয়েছে, ছাত্রদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে। তাদের অনেক অবদান। এমনকি শেষ দিন 5ই আগস্ট যখন গোলাগুলি চলছিল, সেদিন যে 2টা গ্রুপ গিয়ে গণভবন ঘেরাও করলো, আমার জানা মতে সেটা ছাত্রদের ঘোষণার প্রেক্ষিতে ছিল না, কারণ তখন পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে গণভবন ঘেরাওয়ের কোনো ঘোষণা আমি দেখিনি। কিন্তু যারাই এটা ঘেরাও করেছে, হয়তো সাধারণ মানুষই ঘেরাও করেছে অথবা রাজনৈতিক দলগুলোই ঘেরাও করেছে, ওই ঘেরাওয়ের কারণে কিন্তু যে সমস্ত জায়গায় গোলাগুলি চলছিল সেগুলো থেমে যায়। আসলে কি এই অবদান নিয়ে কারাকারি, এই আলোচনাটাই অপছন্দনীয়। কত ভালো হতো যে আমরা একে অপরকে ক্রেডিট দিতাম। ছাত্রদের যে অবদান সেটা আসলে তাদের নিজের মুখে সেভাবে না বলাই ভালো। আমরা বলবো এটা যে তাদের অনেক অবদান ছিল। তারা যদি বলে যে আমাদের অবদান বেশি ছিল, হয়তো মানুষ মাইন্ড করতে পারে। একে অপরকে ক্রেডিট দিলে একটা ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। যদিও রাজনীতিতে সেটা অসম্ভব, কারণ রাজনীতিবিদরা খুব চতুর, চালাক, অনেক হিসাবী হয়ে থাকে। তবুও আমাদের কৃতজ্ঞতা প্রকাশের চর্চা করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করলে কেউ ছোট হয় না।